হ্যালো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি সেটি হলো মাই ব্রিলিয়ান্ট লাইফ। এটি হলো 2014 সালে মুক্তি পাওয়া একটি সাউথ কোরিয়ান মুভি। মুভির শুরুতে আমাদের 16 বছরের একটি শিশুকে দেখানো হয়, যাকে দেখতে বৃদ্ধদের মতো ছিল। ছেলেটি প্রোজারিয়া নামের এক বিরল রোগে আক্রান্ত ছিল। ছেলেটির নাম এহরাম। ছেলেটি তার বাবা মায়ের ব্যাপারে কম্পিউটারে কিছু একটা লিখছে, যাতে এহরাম মারা যাওয়ার পর তার বাবা মা এটা পড়তে পারে। এরপর 16 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে একটা ছেলে ও একটা মেয়েকে দেখানো হয়। এরা দুজনে এহরামের বাবা মা, বাবা ডেসু ও মা মীরা। ডেসু জানতে পারে যে মীরা প্রেগনেন্ট। এটা শুনে ডেসু চিন্তায় পড়ে যায়। সে মীরাকে জিজ্ঞেস করে, এই বাচ্চাকে কে সামলাবে? আমাদের বয়স তো কেবল 17, আমার পরিবারও এটা মানবে না। মীরা বলে, যাই হয়ে যাক না কেন, এই বাচ্চাকে সুন্দর করে বড় করব আমরা। পরের দিন মীরার বাবা মীরার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা জানতে পেরে মীরাকে মারতে থাকে এবং মীরাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে ডেসু মীরার প্রেগনেন্সির ব্যাপারটা তার বাবাকে জানালে তার বাবা তাকে রেগে চড় মারে। এতে রাগ হয়ে সেও বাড়ি থেকে বের হয়ে যায়। মুভি বর্তমানে আসে। মীরা এহরামের ঘরে আসে। মীরা তার ছেলেকে বলে, তুমি কি রাতের ওষুধ খেয়েছো? আরও বলে, তোমার বাবা তোমার সাথে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে। এরপর তারা সকলে একসাথে খাবার খায়। ডেসু আর মীরা তাদের একমাত্র সন্তানকে খুবই ভালোবাসে। কিছুদিন পর এহরামকে বুজিয়ান শহরের একটা হাসপাতালে ভর্তি করানো হয়। এহরামের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শহরের টিভি চ্যানেলে এহরামের এই খবর প্রচার করা হয়। ডাক্তার বলে, এহরাম প্রোজারিয়া রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত ব্যক্তি তাড়াতাড়ি বিরুদ্ধ হয়ে যায়। এ রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল। টিভিতে আরও দেখানো হয় মীরা লন্ড্রিতে কাজ করে আর ডেসু গাড়ির ড্রাইভার। মীরা বলে, আপনারা আমার সন্তানের জন্য আর্থিক অনুদান পাঠান, এইভাবে আমরা আমাদের সন্তানের চিকিৎসা করতে পারছি না। কিছুদিন পর এহরামের প্রতিবেশী মিস্টার জাং এসে বলে, মুভির প্রডিউসার তোমাদের সাথে দেখা করতে এসেছে। এরপর আমাদের প্রডিউসার সুংচাংকে দেখানো হয়। এই প্রডিউসার একসময় মীরার ক্লাস ফ্রেন্ড ছিল। মীরা বলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে নিয়ে খবর করার জন্য। সুংচাংয়ের স্ত্রী বলে, এমন করে বলতে হবে না, আমরাও চাই এহরাম যেন সুস্থ হয়ে ওঠে। পরের দিন ডেসু তার ছেলেকে নিয়ে গাড়ি চালাতে বের হয়। যাত্রী ওঠার সময় বলে দেয় তার ছেলের সমস্যা আছে। রোগের কথা শুনে অনেকে ওঠে, আবার অনেকে ওঠেও না। আবার তো অনেকে সেলফি নিতে থাকে, কেননা কিছুদিন আগে তারা এহরামকে টিভিতে দেখানো হয়েছে আর এহরাম এখন অনেকটা ভাইরাল। এসব কোনো কিছুই এহরামের ভালো লাগে না। রাতে এহরাম তার বাবা মায়ের সাথে খোলা আকাশের নিচে ডিনার করছিল। ডেসু বলে, এহরাম আমার ছেলে, তাই সে দেখতে আমার মতনই হয়েছে। মীরাও বলে, সে আমারও ছেলে, সে দেখতে আমার মতোই হয়েছে। এভাবে তারা তাদের সন্তানকে নিয়ে অনেক কথাই বলতে থাকে। কিছুক্ষণ পর কয়েকজন ছেলে মেয়ে এহরামকে আটকে ধরে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই বৃদ্ধ নাকি বৃদ্ধ সাজার অভিনয় করছো? সকলে এহরামকে বিরক্ত করতে থাকে। তখনই সেখানে ডেসু চলে আসে। ডেসু সেখান থেকে এহরামকে নিয়ে যাচ্ছিল, তখনই পিছন থেকে একজন বলে, মানুষ হয়ে এক খরগোশকে জন্ম দিয়েছে কিভাবে? এই শুনে ডেসু রেগে যায় এবং সবাইকে ডেসু খুবই মারতে থাকে। মারামারি শেষে মীরা ডেসুকে বলে, তুমি বলেছিলে মারামারি করবে না। ডেসু বলে, আমি কি ইচ্ছা করে মারামারি করেছি নাকি? তারা এহরামকে খরগোশ বলেছে। এই শুনে মীরাও ছেলেদেরকে মারতে চায়। ডেসু মীরাকে কোনো মতে থামায়। একদিন মীরা এহরামকে নিয়ে ডাক্তারের কাছে আসে। কিছুক্ষণ পর মীরা এহরামকে বাইরে যেতে বলে। ডাক্তার বলে, এহরামের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, আপনারা খুব শীঘ্রই তাকে হাসপাতালে ভর্তি করুন। ডাক্তারের মুখে কথা শুনে মীরা একদমই চুপচাপ হয়ে যায়। রাতে এহরাম দেখে তাকে একটা মেয়ে মেইল করেছে। মেয়েটি লিখেছে, আমার নাম লিসুয়া, আমি তোমাকে টিভিতে দেখেছি, আমরা কি বন্ধু হতে পারি? এখানে সে আরও বলে যে তারও এহরামের মতো একটা বিরল রোগ আছে। এটা দেখে এহরাম প্রথমে ঘাবড়ে যায়। এহরাম খুব একটা বেশি রিপ্লাই করে না। পরে আস্তে আস্তে এহরাম শুধু লিসুয়ার কথাই ভাবতে থাকে। লিসুয়ার কথাই তার মনে হতে থাকে। এক রাতে ডেসু ও মীরা কথা বলছিল। মীরা বলে যে আজ এহরামের এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। ডেসু বলে, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? মীরা কান্না করতে করতে বলে, এহরাম যেদিন হবে সেদিন আমি 10 বারের মতো দৌড়াদৌড়ি করেছি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি এহরাম যেন দুনিয়াতে না আসে। আজ আমার এই প্রার্থনার কারণেই আমার ছেলেটার এই অবস্থা। এই সব কিছু এহরাম বাইরে থেকে শুনছিল। পরের দিন এহরাম তার প্রতিবেশী মিস্টার জাংকে বলে, তুমি কেন ড্রিঙ্ক করো? এটা কি খুব ভালো খেতে? জাং বলে, না, এটা খুবই জঘন্য খেতে। এহরাম বলে, তাহলে তুমি কেন খাও এটা?
জাং বলে, এই জীবনটাও তো কত জঘন্য, তাই বলে কি বাসা ছেড়ে দেব? পরবর্তীতে এহরামকে আবার হাসপাতালে ভর্তি করানো হয়। এহরামকে অনেকে অনেক উপহার পাঠিয়েছে, সকলে মিলে উপহারগুলো ভালোভাবে দেখছিল। পরবর্তীতে এহরাম লিসুয়ার কথা বলে। এখানে লিসুয়ার বিরল রোগের কথা জানতে পেরে ধীরে ধীরে এহরামের লিসুয়ার প্রতি মায়া কাজ করতে থাকে। এরপর রাতে ডেসু তার ছেলের জন্য খাবার আনে। এখানে মীরা ডেসুকে জিজ্ঞেস করে সে কি এহরামের জন্য ওষুধ এনেছে। ডেসু বলে ওষুধ আনার কথা মনে নেই। এতে মীরা খুবই রেগে যায় আর বলে সামান্য ওষুধ আনার কথা মনে থাকে না। এখানে আমরা মীরাকে দেখে বুঝতে পারি যে সে তার ছেলের ব্যাপারে খুবই সেন্সিটিভ। কেবিনের বাইরে মীরা ডেসুকে দেখায় একজন লোক $10,000 তার চিকিৎসার জন্য ডোনেশন করেছে। এটা দেখে ডেসু অবাক হয়ে যায়। পরের দিন প্রডিউসার এহরামকে বলে, তুমি আমাকে লিসুয়ার ইমেল দাও, আমি জানতে পেরেছি লিসুয়া বিরল রোগে আক্রান্ত। তুমি কি চাও না লিসুয়ারও একটা ভিডিও করে যাতে তার চিকিৎসা হয়? এহরাম এতে রাজি হয়ে যায়। এক রাতে এহরামের কিছু একটা শুনে ঘুম ভেঙে যায়। এখানে সে দেখতে পায় প্রডিউসার ও মীরা কথা বলছিল। মীরা বলে সে কে, আমার ছেলের সাথে তার সম্পর্ক কি? প্রডিউসার বলে সে একজন লেখক, সে তোমার ছেলেকে ব্যবহার করে গল্প লিখত। মীরা বলে তুমি কি তাকে পুলিশে দিয়েছো? প্রডিউসার বলে এছাড়া আমার আর কিছু করার ছিল না। আমরা বুঝতে পারি লিসুয়া নামের মেয়েটি একজন প্রতারক। তাদের সব কথাই এরাম শুনতে পায়। এরামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এতে এরাম খুবই কষ্ট পায়। পরের দিন থেকে এরাম তার বাবা মায়ের কোনো কথাই শোনে না। এরাম কান্না করতে করতে বলে কিছুদিন পরেই তো মারা যাব, এই কয়টা দিন আমাকে আমার মতো বাঁচতে দাও। ছেলের কথায় ডেসুও কান্না করতে থাকে। মীরা এসে ডেসুকে সান্ত্বনা দেয়। একটু পরে এরাম ডেসুকে বলে বাবা, তুমি কি আমাকে গাড়িতে চড়িয়ে শহরটা ঘুরিয়ে দেখাবে? এরপর বাবা ছেলে মিলে বেরিয়ে পড়ে। তারা দুজনেই খোলা আকাশের নিচে শুয়ে তারা দেখছিল। ডেসু বলে তুমি সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে যা চাইবে তাই পাবে। এহরাম লক্ষ্য করে তার চোখ ঝাপসা হয়ে আসছে। হঠাৎ এহরাম কিছুই দেখতে পায় না। এহরাম বলে বাবা, আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ছেলের মুখে একথা শুনে ডেসু তো ঘাবড়ে যায়। সে ছেলেকে কাঁধে নিয়ে হাসপাতালের দিকে দৌড়াতে থাকে। ডেসু ডাক্তারকে জিজ্ঞাসা করে তার ছেলের কেন এমনটা হলো। ডাক্তার বলে তার কর্নিয়া দুটো নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এরপর ডেসু প্রডিউসারকে জিজ্ঞেস করে আমার ছেলেকে যে ধোকা দিয়েছে তার অ্যাড্রেসটা কি দিতে পারো? এরপর ডেসু মেয়েটির বাসায় আসে এবং সেখানে সে দেখতে পায় একটা ছেলে তার ছেলেকে নিয়ে স্ক্রিপ্ট লিখছে। আসলে এহরামের সাথে এতদিনে একটা ছেলে কথা বলছিল, কোনো মেয়ে নয়। তখন ডেসু সেই ছেলেটিকে মারতে থাকে এবং বলে আমার ছেলের সাথে কেন এমনটা করলে? ছেলেটি তখন বলে আমার ভুল হয়ে গেছে, এমনটা করা আমার মোটেও উচিত হয়নি। তখন ডেসু বলে আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি পরের জন্মে কি হতে চাও। এহরাম বলেছিল সে বাবা হতে চায়। আমি বলেছিলাম কেন, কিন্তু সে তার কোনো উত্তর দেয়নি। একটু পর ডেসু তার বাবার বাসায় আসে, যে বাড়ি থেকে সে 16 বছর আগে বেরিয়ে গিয়েছিল। ডেসু তার বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তখনই ডেসু সেখানে একটি কাগজ দেখতে পায় এবং বুঝতে পারে আসলে $10,000 তার বাবাই দিয়েছিল। তার বাবা তার সাথে অনেক কথাই বলেছিল। ডেসু শুধু কান্না করে যাচ্ছিল। বাবার থেকে সন্তান দূরে গেলে যে বাবার কতটা কষ্ট হয় তখন ডেসু সেটা বুঝতে পারে। ফেরার সময় ডেসুর হাতে তার বাবা একটি টুপি দিয়ে বলে তুমি এটা আমার নাতিকে পরতে দিও। ডেসু যখন চলে আসছিল তখন তার চোখে মুখে এক প্রশান্তির ছায়া দেখতে পাই। ডেসু সোজা হাসপাতালে আসে। মীরা ডেসুকে বলে তোমাকে কাজ করতে হবে না, এই কয়টা দিন আমরা আমাদের ছেলের সাথেই কাটাবো। ডেসু বলে আমি কাজ করব, এহরামের যত পছন্দের খাবার আছে সবই তাকে এনে খাওয়াবো। মীরা খুবই কান্না করতে থাকে। পরের দিন মীরা এহরামকে বই পড়ে শোনাতে থাকে। এহরাম বলে মা, আমি আশা করেছি পরের জন্মে তুমি আর বাবা সহ একসাথে থাকবো, তবে তখন যেন তোমাদের ছেড়ে যেতে না হয়। ছেলের এই কথা শুনে মীরার চোখ দিয়ে শুধু পানিই পড়ছিল। তখন সেখানে মিস্টার জাঙ্ক আসে এবং এহরামকে নিয়ে বাইরে আসে। জাঙ্ক বলে তোমার জন্য একটা জিনিস এনেছি। জাঙ্ক এহরামকে বোতল দেখায় এবং তা এহরামকে খেতে দেয়। তারা দুজনে কিছুক্ষণ গল্প করে। এরপর জাঙ্ক এহরামকে তার বেডে পৌঁছে দেয়। কিছুদিন পর ডেসু বলে আজ মেরি ক্রিসমাস ডে। তখন এহরাম বলে বাবা, আমি আজ আপ ডাউন বেল শুনতে চাই। ডেসু বলে সেখানে তো অনেক ভিড় হবে, তোমাকে পরের বার নিয়ে যাব। এহরাম বলে বাবা, তুমি প্রত্যেকবারই এমনটা বলো, আমি এখন মরতে চলেছি, তুমি কি আমার শেষ ইচ্ছে পূরণ করবে না? এহরাম আরো বলে বাবা, আমাকে কসমোস ফাইল এনে দেবে, তবে কথা দাও সেটা খুলে দেখবে না। ডেসু বলে কথা দিলাম। এরপর ডেসু কসমোস ফাইল আনতে যায়।
তখন সেখানে এহরাম লুসিয়ার কনভারসেশন দেখে। এইসব দেখে ডেসু কান্নায় ভেঙে পড়ে। এরপর ডেসু এহরামকে মিথ্যে বলে যে লিসুয়া তোমাকে মেইলে রিপ্লাই দিয়েছে। এহরাম বলে যে তাহলে পরে শোনাও। ডেসুয়া বলতে থাকে যে লিসুয়া বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তার সাথে সাথে সে আরো অনেক কথাই বলে। এই শুনে এহরাম বলে বাবা আমাকে আরেকবার পরে শোনাও। কিন্তু এবার আর ডেসু তা বলতে পারে না এবং সে ফোনের বাহানা করে বাইরে চলে যায়। এহরাম বুঝে যায় যে তার বাবা তাকে মিথ্যা বলেছে। পরবর্তীতে ডেসু ডাক্তারকে বলে আমি আজকে এহরামকে বাইরে নিয়ে যেতে চাই। ডাক্তার বলে আমি এভাবে বাইরে যাওয়ার অনুমতি দিতে পারি না। ডেসু বলে দয়া করে আমার ছেলেকে নিয়ে যেতে দিন, তার শেষ ইচ্ছেটা পূরণ করতে দিন। যদি এতে এহরামের কোনো সমস্যা হয় এজন্য আপনারা কোনোভাবেই দায়ী থাকবেন না। আজ ক্রিসমাস ডে, তাই শহরটাকে নানাভাবে সাজানো হয়েছে। এহরামরা জ্যামে গাড়িতে আটকে ছিল। এহরাম তার মাকে বলে যে তোমার পেটে যে আছে ভাই হোক বা বোন হোক তাকে আমার কথা বলবে। এটা শুনে মীরা অবাক হয়ে যায় এবং বলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি মন খারাপ করবে বলে তাই বলিনি। এহরাম তখন বলে মা কসমস ফাইলটা বের করো এবং সেটা আমাকে পড়ে শোনাও। মীরা পড়া শুরু করে। 17 বছর আগে ডেসু সৃষ্টিকর্তাকে বলে আমার জীবনে একটা মেয়ে দাও। এই বলে ডেসু লেকে ঝাঁপ দেয়। একটু পর সেখানে মীরাও আসে। মীরাকে মৌমাছি তাড়া করে। মীরা মৌমাছির হাত থেকে বাঁচার জন্য লেকে ঝাঁপ দেয়। ডেসু মীরাকে দেখে পছন্দ করে ফেলে। এরপর তারা দুজনে সম্পর্কে জড়ায়। এইসব পড়তে পড়তে মীরা কান্নায় ভেঙে পড়ে। এহরামের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছিল। এরপর এহরাম মারা যায়। পড়া শেষে মীরা এহরামকে ডাক দেয় কিন্তু এহরাম আর চোখ খোলে না। এদিকে ডেসুও খুব কান্না করছিল। তখনই আপ ডাউন বেল বেজে ওঠে। মীরা কান্না করতে করতে বলে আপ ডাউন বেল বাজছে, তুমি কি শুনতে পাচ্ছ? এরপর আমরা দেখি এহরাম বলছে আমি বাবা হতে চাই। কেন জানো? যাতে আমি বাবা হলে বুঝতে পারি যে বাবারা কেন তাদের সন্তানদের এত বেশি ভালোবাসে। তখনই শুটিং শেষ হয়ে যায়। আসলে প্রডিউসার তাদের নিয়ে একটা শুটিং করছিল। এহরামও মারা যায়নি। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।